আমি পৌঁছে গেছি। কতক্ষণ হয়েছে? 10 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি এখানে, এখনো তো এলে না তুমি। এই 5 মিনিটের মধ্যে পৌঁছচ্ছি। আমার জীবনের এরকম একটা অধ্যায়ও আছে যেটা কেউ জানে না, আর আমি বেঁচে থাকাকালীন কেউ জানবে না। আমার মৃত্যুর পরেও কেউ সেটা জানতে পারবে না, কোনোদিন না। এরকমটা আমিই ভাবতাম, কিন্তু এরকমটা হওয়ার ছিল না। কখনো কখনো যেটা আমরা শুনি সেটা শুধু গল্পে হয়, বাস্তবে নয়। কখনো কখনো আমাদের চোখে যেটা দেখা যায় সেটা সব সময় সত্যি হয় না। এটাও হতে পারে সেটা সত্যির একটা প্রতিচ্ছবি। সাহেব, আমি এই জঙ্গলের পাশ দিয়েই যাচ্ছিলাম, তখন ঝোপের ভিতরে একটা মহিলার লাশ দেখতে পাই সাহেব। স্যার, ভিকটিমের বডিতে এরকম কোনো চিহ্ন পাওয়া যায়নি যাতে আইডেন্টিফিকেশন পাওয়া যেতে পারে, আর আশেপাশে কোনো মোবাইল ফোনও নেই। দুবে, কিছু পাওয়া গেল? এখনো পর্যন্ত কিছু পাইনি স্যার। স্যার, ভিকটিমের জামা কাপড় দেখে মনে হচ্ছে ওয়েল টু ডু ফ্যামিলির, আর মনে হচ্ছে ওর সাথে সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে। ছুরি দিয়ে স্ট্যাব করা হয়েছে। ক্ষত থেকে মনে হচ্ছে খুব বেশিক্ষণ হয়নি এটা। খুব জোর 8 ঘন্টা হয়েছে মার্ডারটার। মানে কাল 26 অক্টোবরের রাতে 11টা থেকে 12টার মধ্যে। রাইট। কোনো ধারালো ছুরি দিয়ে গলাটা কাটা হয়েছে। রেপ? গ্যাং রেপ। সিমেন্সের স্যাম্পল পাওয়া গেছে? না, খুব সম্ভাবনা আছে সব রেপিস্টই হয়তো কন্ডম ব্যবহার করেছিল। বডির উপর কোনো জন্মচিহ্ন বা এমন চিহ্ন যেটাতে ভিকটিমের পরিচয় পাওয়া যায়? না ইন্সপেক্টর, কিন্তু একটা ডিটেল আছে। ভিকটিমের শরীরে অ্যালকোহল লেভেল অনেক হাই পাওয়া গেছে। রেপের সময় অ্যালকোহল হয়তো জোর করে খাওয়ানো হয়েছে। হতে পারে। স্ট্রাগলের কোনো চিহ্ন? খুবই কম। হয়তো নেশা করার জন্য বেশি স্ট্রাগল করতে পারেনি। ডক্টর, ভিকটিমের এজ কত বলে মনে হয়? 35 থেকে 38-এর মধ্যে। উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, বয়স 35 থেকে 38-এর মধ্যে, গায়ের রং ফর্সা। লাশ জব্বলপুরের কাছে দোমনাতে পাওয়া গেছে। দোমনা জব্বলপুরের কাছে এক মহিলার মৃতদেহ পাওয়া গেছে। গায়ের রং পরিষ্কার, বয়স 35 থেকে 38, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। এই মহিলার সম্বন্ধে কেউ কিছু জানলে তাহলে রাজগীর থানা জব্বলপুরে সরাসরি যোগাযোগ করুন। পরশু রাত অর্থাৎ 26শে অক্টোবর 11টা থেকে 12টার মধ্যেই খুনটা করা হয়েছে। হতে পারে এই কদিনের মধ্যে কোনো মিসিং কমপ্লেন ফাইল করা হয়েছে। গত দুদিনের সমস্ত মিসিং কমপ্লেন্স আমার সামনে নিয়ে এসো। আমি ভিকটিমের ফিঙ্গারপ্রিন্ট পাঠাচ্ছি, আপনি আধার ডেটার সাথে ম্যাচ করে দেখুন। আমাদের কাছে অন্য কোনো আইডেন্টিফিকেশন নেই, আর কোনো ম্যাচিং মিসিং কমপ্লেনও নেই। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, কি হয়েছে? প্রিয়াঙ্কা, এই দেখো। মীনাক্ষী দিদি? এটা কি হয়ে গেল মীনাক্ষী দিদির সাথে? আমি এক্ষুনি মেসেজটা পেলাম, আজ সকালেই নাকি লাশটা পাওয়া গেছে। কিন্তু দিওয়ালির পর তো সুনিতা দিদি ওখানেই থেকে গিয়েছিল, ধানাপুরে, মীনাক্ষী দিদির সাথে। তুমি ফোন করো তো সুনিতা দিদিকে। হ্যাঁ। হ্যাঁ কপিল, বলো। সুনিতা দিদি, মীনাক্ষী দিদি কোথায়? মীনাক্ষী দিদি তো একটা কাজে বাইরে গেছে, 26 তারিখেই বেরিয়েছিল। কোথায় গেছে দিদি? তোমার সাথে কি কথা হয়েছিল? না, মানে আমি ওর ফোনটা 2 দিন ধরে ট্রাই করেছিলাম, কিন্তু ওর ফোনটা অফ বলছে। আমি একটা ফটো ফরওয়ার্ড করছি তোমাকে, তুমি দেখো প্লিজ। রাজীব, এটা এটা মীনাক্ষী দিদি তো? হ্যাঁ, এটা তো ওই। কিন্তু এসব কি করে হলো আর আর কেন? স্যার, ভিকটিমের নাম মীনাক্ষী গুপ্ত, ধানাপুরের দিকে থাকে। মীনাক্ষী গুপ্তর 3 বোনার স্বামী এখানেই আসছেন। আর স্যার, মীনাক্ষী গুপ্তর বেশ নাম ডাক ছিল, কিন্তু জব্বলপুরে কি কাজে এসেছিল? সবাই তো বলছে ওরা কিচ্ছু জানে না। শুধু ওনার মোবাইল নাম্বারটা উদ্ধার করা গেছে, যেটা সুইচ অফ।
তোর ঘরে কি আগুন লেগেছে নাকি আছিস? এত ঘন্টা বাজাচ্ছিস কেন? খুবই খারাপ খবর, মার্ডার হয়ে গেছে মীনাক্ষী দেবীর। কি বলছিস রে? এই দেখুন, আমার কাছে এই মেসেজটা এসছে। দীক্ষিত, এই যে মীনাক্ষী গুপ্তর কথা বলছো, উনি ধানা থানার চেনা জানা, সোশ্যাল ওয়ার্কও করতেন। একটা অদ্ভুত কথা, 26 তারিখের পরে 3 দিন কেটে গেল, মীনাক্ষী দেবী বাড়ি ফেরেননি। আবার ওনার বাড়ির লোকেরাও কিছু কমপ্লেন করেনি। লক্ষণে মীনাক্ষী গুপ্তার কল রেকর্ডস আমরা আনতে পাঠিয়েছি। ততক্ষণ তুমি এইটা খোঁজ নাও যে মীনাক্ষী গুপ্ত ধানাপুর থেকে জবলপুরের দিকে কি করে এলো। মীনাক্ষী দিদি, কি করে হলো ম্যাডাম? কে করেছে এটা আর কেন? মীনাক্ষী দিদি জবলপুরে কি করে গেল? প্রশ্ন তো আমরা আপনাদের করব, তাও একাধিক প্রশ্ন। মীনাক্ষী গুপ্ত জব্বলপুরে কি করে পৌঁছলো, কোথায় যাওয়ার কথা ছিল, সেই সব প্রশ্নের উত্তর আপনারা দিন। ওর লাশ পাওয়া গেছে 2 দিন হয়ে গেছে, কিন্তু আপনাদের মধ্যে কেউ ধানাপুরে মিসিং কমপ্লেন পর্যন্ত করালেন না। দিওয়ালি অবধি আমরা সবাই একসাথেই ছিলাম ওখানে ধানাপুরে। 22 অক্টোবরের দুপুরে আমি আমার বাড়ির পথে রওনা হই। আর স্যার, আমরা দুজনও 22 তারিখে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। শুধুমাত্র রাজীব দা, সুনিতা দিদি ওখানে মীনাক্ষীদির সঙ্গেই ছিল। আপনারা সবাই আপনাদের পরিচয় দেবেন। স্যার, আমার নাম হলো বিকাশ খান্ডেলওয়াল। আমার বাড়ি কিষণগড়ে, ধানাপুরের খুব কাছেই। আমার একটা রেস্তোরাঁ আছে। আমি হলাম শালিনীর স্বামী। আমি শালিনী, 4 বোনের মধ্যে সব থেকে বড়। মীনাক্ষী আমার পরের বোন। আমি সুনিতা, মীনাক্ষী দিদির আরেক বোন। উনি আমার মিস্টার রাজীব মহাজন। আমরা ভেড়াঘাটে থাকি স্যার। স্যার, আমার নাম হলো কপিল জয়সওয়াল, আর এ হচ্ছে আমার ওয়াইফ প্রিয়াঙ্কা জয়সওয়াল, সব থেকে ছোট বোন। আমরা দামাহতে থাকি। আর মীনাক্ষীর স্বামী কোথায়? মীনাক্ষী তো বিয়ে করেনি। আচ্ছা, ধানাপুরে কতদিন ধরে ছিল? আমরা 4 জনই ধানাপুরে জন্মেছি, ওখানেই বড় হয়েছি। মীনাক্ষী যেখানে থাকতো সেটাই আমাদের বাপের বাড়ি। আর আপনাদের বাবা মা? আসলে ওনারা অনেক আগেই মারা গেছেন। আমাকে আর প্রিয়াঙ্কাকে মীনাক্ষী দি সারা জীবন ভাইয়ের মতো মানুষ করেছে। আমরা সব উৎসব পার্বণ ওই ধানাপুরেই পালন করি। 26 তারিখ সন্ধেবেলা যখন ও বেরিয়েছিল তখন আপনাদের বলে গিয়েছিল যে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে এসব? না, ও তো কিছু বলেনি। শুধু সন্ধেবেলা চা খাওয়ার পর ওই 4:30 পৌনে 5টার সময় ও বাড়ি থেকে বেরিয়ে যায়। সুনিতা, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। হ্যাঁ দিদি। স্যার, মীনাক্ষী দিদি প্রায় প্রত্যেক দিনই কিছু না কিছু কাজের জন্য বাইরে যেতে হতো। অনেকে ওর সঙ্গে দেখা করতে আসতো, ও অনেকের সঙ্গে দেখা করতে যেত। আপনারা তো জেনেইছেন তাই না স্যার, সমাজসেবিকা ছিল মীনাক্ষী দি। আর স্যার, ধানাপুর হাইওয়েতে ওনার একটা ধাবা আছে, ভালো চলে। এদের মীনাক্ষী দিদি সব নিজের ক্ষমতাতেই সবটা দাঁড় করিয়েছেন। সুনিতা দেবী, এটা বুঝতে পারছি যে মীনাক্ষী আপনাকে বলেনি যে কার সাথে দেখা করতে যাচ্ছিল, কিন্তু এটা তো বলেছে যে কখন ফিরতে পারে, ডিনারের আগে পৌঁছবে কিনা। আগে না, দিদি কখনোই কিছু বলেনি। যখন সে 26 তারিখ রাতে ফেরেনি, 27-এ ফেরেনি, 28-এ ফেরেনি, আর আজ গেল 29, আপনাদের কোনো দুশ্চিন্তা হয়নি? কোনো মিসিং কমপ্লেন নেই? এমনটা নয় স্যার, সুনিতা বেশ কয়েকবার ওনাকে ফোনে ট্রাই করেছিলেন, কিন্তু বন্ধ আসছিল। রাজীব, মীনাক্ষী দিদি কালকে সারা রাত বাড়ি ফেরেনি, আর ফোনটাও বন্ধ আছে। আরে কোনো কাজে ব্যস্ত আছেন হয়তো, ওনার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে হয়তো। স্যার, আমি ওর ফোন কাল ট্রাই করেছিলাম, আমি ওর ফোন আজ সকালেও ট্রাই করি, কিন্তু মীনাক্ষী দিদির ফোন সুইচ অফ আসছিল। 3 দিন ধরে আপনার বোনের ফোনটা সুইচ অফ ছিল, তাও আপনাদের কিছু মনে হলো না? আমাদের তো শুনেই আজব লাগছে। সুনিতা দেবী, এমন কোন মেয়ে আছে যে গোটা রাত বাইরে থাকবে আর নিজের সাথে একটা ওভারনাইট ব্যাগ পর্যন্ত নিয়ে যায়নি?
তুমিই বললে মীনাক্ষী যেই কাপড় পরে বেরিয়েছিল সেই কাপড়েই ওকে পাওয়া গেছে। ম্যাডাম, ঘটনা আসলে কি জানেন তো, মীনাক্ষী চলতো নিজের মর্জি মতন। ধানাপুরে অনেক কাজ করেছে সে, সমস্ত লোক ওকে এক নামে চেনে। যে কথাটা আমি আপনাদের বলতে যাচ্ছি সেটা শুনে আপনাদের কষ্ট হবে। খুনের আগে মীনাক্ষী গুপ্তকে বারবার রেপ করা হয়েছে। খুন আর রেপের সময় মীনাক্ষীর রক্তে মদের প্রচুর নমুনা পাওয়া গেছে। সেই মদটা নিজে খেয়েছেন না কেউ খাইয়ে দিয়েছে এটা এখন বলা মুশকিল। জোর করেই খাইয়েছে স্যার। মদ তো অনেক দূরের কথা, মীনাক্ষী কোনোদিন একটা পান পর্যন্ত খায়নি। এত জঘন্য কাজ ওর সাথে কে করতে পারে? যতগুলো প্রশ্ন আপনাদের কাছে আমাদের জন্য আছে তার থেকে অনেক বেশি প্রশ্ন আমরা আপনাদের থেকে জানতে চাই। আপনারা সঠিক তথ্য দিলে তখনই জানা যাবে কে কার কি ক্ষতি করেছে আর কেন করেছে। মাধুরী, 26 অক্টোবর রাত 10:30টার সময় মীনাক্ষী গুপ্তর ফোন এখানে জবলপুরে অফ হয়েছিল। এই দেখো, ওর ফোনে লাস্ট কল বিকেল 5:03 এসেছিল। হ্যালো, এই নাম্বার কোথাকার? আগে এটা ধানাপুর পিসিওর নাম্বার। আপনি কে বলছেন? জবলপুর পুলিশ থেকে বলছি। হ্যাঁ সাহেব, বলুন। আমার নাম কমল চৌরসিয়া, মুদির দোকান চালাই স্যার। তুমি মীনাক্ষী গুপ্ত নামে কাউকে চেনো? ধারাপুরে মীনাক্ষী দেবীকে কে চেনে না বলুন? আমরা সবাই আতঙ্কিত ওনার খবরটা পেয়ে। 26 অক্টোবর বিকেল 5:03 মীনাক্ষী গুপ্তর ফোন একটা ফোন এসেছিল তোমার পিসিও থেকে। কে করেছিল ফোনটা? 26 অক্টোবর বিকেল 5:03। মীনাক্ষী গুপ্তর ফোনে শেষ ফোন তোমার পিসিও থেকে গেছিল? সাহেব, ফোনটা ওখানে লোকেরা আসে, পয়সা দিয়ে ফোন করে যায়, আমি অতটা খেয়াল রাখি না। আরে চৌরাশিয়া, মোবাইল ফোনের যুগে তুই কি প্রমাণ করতে চাইছিস রে? যে গোষ্ঠীর লোক আসে এখানে তোর পিসিও থেকে ফোন করতে? আর এমনিতেও তোর এই ধানাপুর গ্রাম এমন কিছু বড়ও নয়। কিন্তু সাহেব, উনি আমাদের কাছে প্রিয় ছিল। আমার খুব খারাপ লাগছে সাহেব, আমি মনেই করতে পারছি না কি এসেছিল সেদিন। কিন্তু যেই আসুক না কেন সাহেব, আপনি ওকে ছাড়বেন না। কাউকে ছাড়া হবে না। একজন কেউ নয়, শালিনী, সুনিতা, প্রিয়াঙ্কা আর তাদের হাজবেন্ড বিকাশ, রাজীব আর কপিল, সবার ফোন রেকর্ডস বের করো। খোঁজ নাও 26 তারিখ আর তার পরের দিনে এরা সবাই কোথায় ছিল। 26 তারিখ থেকে মীনাক্ষী নিরুদ্দেশ, আর কেউ কোনো খোঁজ নেয়নি। স্যার, ভয় তো ছিল, কিন্তু ধরা পড়ার। তাই তো মীনাক্ষী গুপ্তকে ধানাপুর থেকে জব্বলপুরে এনে সব আর করেছে। জব্বলপুরে মীনাক্ষী হয়তো কোনো চেনাশোনা লোকের সাথে দেখা করতে এসেছিল। স্যার, মীনাক্ষীর কল রেকর্ডে যতজন পরিচিত লোক আছে সবার সাথে কথা বলা হচ্ছে। সাহেব, 26 তারিখ 4:45টার সময় মীনাক্ষী দেবী থানাপুর মার্কেটের সামনে থেকে আসছিলেন, একা ছিলেন। মীনাক্ষী দিদি নমস্কার। 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 মীনাক্ষী দেবী নমস্কার। নমস্কার দীনেশবাবু। দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। আপনাকেও। কিন্তু কোন দিকে গেছিলেন সেটা কেউ দেখেনি। এই যে লোকাল লিডার দিবাকর প্যাটেল, এর কোনো হাত? পলিটিশিয়ানরা তো গভীর জলের মাছ হয় সাহেব। এমনিতেও দিবাকর পাটেলের ব্যাপারে আমি তেমন কিছু শুনিনি, কিন্তু তবুও আমি ওর পেছনে 3টে ছেলে লাগিয়েছি। এই মীনাক্ষী গুপ্তা একজন সোশ্যাল ওয়ার্কার ছিল। এরকম হতেই পারে না যে ওনার কারোর সঙ্গে কোনো ঝামেলাই হয়নি। দুটো ঝামেলা তো চোখের সামনেই এসছে। একটা হলো নকুল পাল। নকুল পালের ডান হাতে চোট লেগেছে, ওর হাত কেটে গেছে। 27 তারিখ সকালে ও সিভিল হাসপাতালে চিকিৎসা করিয়েছে। সাহেব, ব্যাপারটা এমন নয় তো যে মীনাক্ষীর গলা কাটতে গিয়ে ওর হাত কেটে গেছে? ঝামেলা কি নিয়ে হয়েছিল নকুল পাল আর মীনাক্ষী গুপ্তর মধ্যে? সাহেব, এই নকুল না খুব জেদি ছেলে। মীনাক্ষী গুপ্তার পাশের বাড়িতেই থাকে। নকুল, বাইক সরাও এখান থেকে। এই রাস্তাটা পাবলিকের যাতায়াতের জন্য, তোমার প্রাইভেট প্রপার্টি নয় এটা। তো আপনিও একটা কথা জেনে নিন না, কি দানাপুর আপনার প্রাইভেট প্রপার্টি না? কি যখনই মনে হলো যাকে খুশি ধরে এনে লেকচার দিয়ে দিলেন। আর আমার ভাই কি আপনাকে বাড়ি যেতে আটকাচ্ছে? এটা তুমি অন্যায় করছো। তাহলে অন্যায় শাস্তি পাবো আমি। আপনি কে অন্যায় শাস্তি দেওয়ার? আর মীনাক্ষী দেবী, আপনার এই সোশ্যাল ওয়ার্কারের লেকচার না আপনি অন্য কাউকে দেবেন, আমাকে নয়।
আজ শুধু হাওয়া খুলে দিয়েছি, তারপর টায়ার দুটোও খুলে নেব। তারপর তোমার বাইকের এক একটা পার্টসকে আলাদা করে পাশে বাজারে গিয়ে সোজা বেচে দেবো আমি। আর আপনার মনে হচ্ছে আমি চুরি পরে নাচবো? পুরুষত্ব দেখাবার এই একটাই উপায় আছে না, নিজেকে শুধরে নিয়ে ভালো কাজ করার চেষ্টা করো। এবার পুরুষত্ব নিয়ে ঢুকছেন। কথা শোনাচ্ছি না, সত্যিটা বলছি। তোমার থেকে বড় আমি একটা ভালো কথা বলছি, শুনে দেখো, এতে তোমার কোনো ক্ষতি হবে না নকুল। ক্ষতি তো হয়ে গেছে মীনাক্ষীদি। আজকে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল যেখানে আমি আপনার জন্য পৌঁছাতে পারবো না, কিন্তু কোনো ব্যাপার না, এর আমি উপযুক্ত জবাব দেব। এক তো এ হলো নকুল পাল, মীনাক্ষীর পড়শি। অন্য ঝামেলা? দ্বিতীয় স্যার মোহনলাল যাদব, মীনাক্ষী গুপ্তার ধাবার ম্যানেজার। মীনাক্ষী দেবী, এমনটা কখনো হয়নি যে আমি বিল ছাড়া কাস্টমারের থেকে টাকা নিয়েছি। 5 বছর কাজ করার পর আপনার এটুকু ভরসা নেই আমার উপরে? লাকিকে বলে 2 দিনের রেকর্ডিং আনিয়েছি, যাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে 14 নম্বর টেবিলের বিলটা তুই না বানিয়ে টাকা নিয়েছিস, আর সেই টাকাগুলো তোর পকেটে। আর যার মধ্যে 6 থেকে 7 জন ট্যুরিস্ট, ট্যাক্সি ড্রাইভার। ডিটেলস পাওয়া যাবে খুব সহজেই, তোকে সেটা দেখিয়ে দেবো আমি। আমার বোনের বিয়ে আছে দিদি। বোনের বিয়ে দেওয়ার আছে, মা অসুস্থ, বাবা ধার, মেয়ের পড়াশোনা, একটা ঠিকঠাক অজুহাত তো খুঁজে নে তুই। আমাকে মাফ করে দিন দিদি, ভুল হয়ে গেছে। আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেবেন চিন্তা করিস না, এত তাড়াতাড়ি তোকে ছেড়ে দেবো না আমি। মাত্র এই 2 দিনের রেকর্ডেই দেখা যাচ্ছে যে তুই 1000 টাকা তোর পকেটে ভরেছিস। 5 বছরে না জানি কত ঘোটালা করেছিস তুই। সেই সমস্ত কিছু যতক্ষণ না হিসেব হচ্ছে না, তুই বিনা বেতনে এখানে কাজ করবি। বিনা মাইনে কি করে কাজ করবো দিদি? আমি বাড়িতে কি পাঠাবো? আপনি একটা কাজ করুন, চাকরি ছাড়িয়ে দিন, আমি অন্য কোথাও দেখছি। আমি যদি তোকে বের করে দিই না, গ্যারান্টি দিচ্ছি এই এলাকায় কেউ তোকে কোনোদিন চাকরি দেবে না। আর যদি পুলিশকে ফোন করি, পুলিশ কিন্তু তার কাজ ঠিক করেই করবে। চল যা। মোহনলাল যাদব যে চুরি করে সেটা 6 মাস আগে ধরা পড়েছিল। ওর মাথা খুব গরম ছিল যখন মীনাক্ষী গুপ্তা ওকে 3 মাস আগে বার করে দেয়, তাই ওর শেষকৃত্য দেখতেও আসেনি। তুলে নি নকুল পাল আর মোহনলাল দুজনকেই, আর পেটাই। লক্ষণ একবারই পলিটিশিয়ান, ওনার সাথেও একবার কথা বলাটা দরকার। হতে পারে ওখান থেকে আরো একটা অ্যাঙ্গেল বেরিয়ে পড়লো। ছুরি ছিল না জবর, নাকি অন্য কিছু? এই 3টের কোনোটাই না। তার মানে তুই মীনাক্ষী গুপ্তকে জোর করে মদ খাইয়েছিস, বোতলটা ভাঙলি, আর তারপর সেই বোতলের কাঁচ দিয়ে তুই ওর গলা কেটে দিলি। এটাই তোর এক্স্যাক্ট প্ল্যান ছিল মীনাক্ষীর জন্য। আমার উপযুক্ত জবাব খুব বেশি হলে সেটাই হতো যে উনি যে শৌচালয় বানিয়েছেন সেখানে কালি দিয়ে দিতাম, ওর ঘরের জানলা ভেঙে দিতাম। এই রেপ মার্ডার যেসব বলছেন, এগুলো আমার চিন্তায় আসে না। রেপ আর মার্ডারের পরেই কিন্তু তোর হাতে সেলাই পড়েছে অঙ্কুর, তোর মুখে নয়। এবার যদি তুই কিছু না বলিস না, তাহলে তোর পুরো শরীরে মাথা থেকে পা পর্যন্ত শুধু আর শুধু সেলাই সেলাই থাকবে। একে তো 26 তারিখ থেকে আজ অবধি আমি ধানাপুরের বাইরে বেরালাম না, তো আমি জবলপুরে কি করে থাকবো? আর স্যার, ওই মহিলা মীনাক্ষী দেবী আমাকে ঘেন্না করতো, সে আমার সাথে এখান থেকে ওই অবধি কেন যাবে? এই কথাটা তোকে কে বললো যে মীনাক্ষী দেবী কারোর সঙ্গে ধানাপুরের বাইরে গেছে? ওই আমাদের কমল চৌরাশিয়া আছে মুদির দোকান, ও সবাইকে জিজ্ঞাসা করছে যে 26 তারিখ রাতে মীনাক্ষী দেবীকে ওর দোকান থেকে কে ফোন করেছে। এবার যে ফোন করেছে সেই হয়তো গেছে। সেটা তুই ছিলি নকুল। ওই মহিলা শুধু আমার বাইকের টায়ারের হাওয়া বের করেছিল, আমার প্রাণ নয়, যে আমি ওকে মেরে ফেলবো। তোর হাতের এই সেলাইগুলো, এর আবার কি নতুন গল্প বানিয়েছিস? মীনাক্ষী তোর উপরে হাত তুলেছিলেন না, অপমান করেছিলেন, তার উপরে টাকা পয়সার ক্ষতি। স্যার, ক্ষতি তো মীনাক্ষী দিদির হয়েছিল, চুরি আমি করেছিলাম, আমাকে মাফ করে আর দিন। শত্রুতা তুই শুরু করেছিলি, শত্রুতার আগুনে জ্বলে পড়ে মরছিলি। ধর্ষণে কতজন ছিল, আর গলা কে কাটলো? তুই না সাহেব, বাঘিনী ছিলেন উনি, আমাকে কাঁচা চিবিয়ে খেতেন, চোখ তুলতে পারতাম না, হাত তুলবো কি সাহেব? স্যার, শালিনী, সুনিতা আর প্রিয়াঙ্কা, এদের 3 বোনেরই কল রেকর্ড একদম পরিষ্কার আছে স্যার। ওদের হাজবেন্ডের কল রেকর্ডও একদম ক্লিন। 26 অক্টোবরের রাতে 3 জন কাপেলেরই লাস্ট লোকেশন কনফার্ম করেছো? হ্যাঁ স্যার, কপিল আর প্রিয়াঙ্কা দামোহতে ছিল, বিকাশ আর শালিনী বেড়াঘাটে, আর সুনিতা আর তার স্বামী ধানাপুরেই ছিল, মীনাক্ষীর বাড়িতে। ফোন লোকেশন রিপোর্টও তাই বলছে। সুনিতা, মীনাক্ষী 3 রাত ধরে বাড়ি ফেরেনি, কিন্তু এই কথাটা তোরা কাউকে বলিসনি কেন? আমি কি আর ভেবেছিলাম যে এত কিছু হয়ে যাবে? তখন ভেবেছিলাম বললে হয়তো বোকা বোকা মনে হবে। তাও তোরা রাজীবের কোনো সন্দেহ হয়নি একটু? না, হয়নি। সেই জন্যই তুমি আমাদের দুজনের উপর সন্দেহ করছো দিদি, যে তুমি এখন পুলিশের মতো প্রশ্ন করছো। ড্রামা বন্ধ কর সুনিতা, আমি শুধু জিজ্ঞেস করছি কারণ তুই আর রাজীব এখানে ছিলিস। শুধু আমরা দুজনেই ছিলাম দিদি, তুমি আর প্রিয়াঙ্কা তো নিজেদের বাড়ি চলে গেছিলে দিওয়ালি পালন করে, আর শুধু আমিই ছিলাম দিদি। আমারই চিন্তা ছিল মীনাক্ষী দিদির। তুমি জানো ও কতটা একা হয়ে গেছিল?
তাই আমি থেকে গেলাম ওর কাছে। উল্টে আমাদের উপরে দোষ দিচ্ছ। এসো প্রিয়াঙ্কা, এবার তোমারও কি আমাকে কিছু প্রশ্ন করার আছে? আমি অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে মীনাক্ষী দিদি নিজের সাথে কোনো জামা কাপড় নিয়ে যায়নি, কিছু বলেও যায়নি, আর 3 দিন ধরে ওকে ফোনেও পাওয়া যাচ্ছিল না। তাও তোমার কোনো সন্দেহ হলো না কেন? কি করে ভাবতাম? কেন আমি কিছু বলতাম? আমি মেরেছি না মীনাক্ষী দিদিকে? সুনিতা, কিন্তু কেন মেরেছি? তাও এইভাবে রেপ করি? সেটা আমি জানি না। একটা কাজ করো, তোমরা দুজন এখানে আগে বসো, উত্তর খোঁজো, একটু ভালো করে চিন্তা করো, আর পুলিশকে ফোন করে বলো যে সুনিতাকে ফাঁসি দিয়ে দাও। তাহলে শান্তি তো, শান্তি তো। কিছু বলবেন বিকাশ দা? কই না তো। কপিল, কিছু জিজ্ঞাসা করবেন আপনারা? কিন্তু আমার বলার আছে। দেখুন, মীনাক্ষী 3 দিন বাড়ি ফেরেনি, এটা ব্যাপারটা খুবই অদ্ভুত। কিন্তু আমরা কখনো স্বপ্নেও ভাবিনি কিছু খারাপ, কিছু এত ভয়ঙ্কর হয়ে যাবে। বুঝলেন আপনারা? আপনারা এভাবে কি দেখছেন আমায়? যেন আমি কিছু জানি, যেন আমি কিছু করেছি। যা। আপনি ওই গ্রামে জানেনই, আপনি জানলেন কি করে? স্যার, আমি নির্দোষ, আমি কিছু করিনি। কিছু না করি হাতে চোট পেয়ে গেলি তুই? এই চোটের সাথে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। তাহলে কোন ঘটনার সঙ্গে মিল আছে বল, বল না। মানছি যে নকুল নিজের কথা মতো চলে, একটুতেই রাগ করে ও, কিন্তু এই ধরনের কাজ করতে পারে না স্যার। আর ওই রাতে তো আমরা ছিলামই না স্যার। 3 জনেই ধানাপুরের বাইরে ছিলেন, নকুল আর আপনারা 2জন? আগে না, আমি আর নকুলের মা বাইরে গিয়েছিলাম, নকুল বাড়িতে ছিল। তাহলে 26 তারিখ রাত্রেবেলা এমন কি হলো বাড়িতে, যার জন্য নকুলকে পরের দিনে হসপিটালে গিয়ে হাতে সেলাই করে ব্যান্ডেজ করতে হয়েছিল? ও তো আমায় কিছুই বলছে না। আপনাকে কিছু বলেছে ও? এই শোনো, দীক্ষিত বাবুকে ডাকো, আমি বলার জন্য তৈরি। খুব লজ্জাজনক আর দুঃখজনক এই মীনাক্ষী দেবীর খুনের ঘটনাটা, আর খুনের আগে ওর সঙ্গে যেটা ঘটানো হয়েছে সেটা। কিন্তু এই হত্যার সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই স্যার। আপনি বড় বিশ্বাসের সাথে বলছেন? আচ্ছা, এটা কি সত্যি যে মীনাক্ষী দেবী আপনার পার্টির সমস্ত কাজে অংশ নেন? পুরো উৎসাহ নিয়ে অংশগ্রহণ করতেন, আমার ভোটের প্রচারেও অনেক পরিশ্রম করেছিলেন। মীনাক্ষী দেবী একজন আদর্শ রাজনৈতিক কর্মী ছিলেন পার্টির। কিন্তু তাও আপনি বলছেন ওনার খুনটা পলিটিক্সের সাথে রিলেটেড নয়। পলিটিক্যাল কর্মী আর পলিটিশিয়ানের মধ্যে পার্থক্য থাকে। আমাদের লাইনে পলিটিক্যাল কর্মীরা স্রেফ কাজ করে থাকে, আর রাজনেতা রাজনীতি করে। কালকে কেউ আমাকে উড়িয়ে দিলে আপনি নিশ্চয়ই বিরোধীদের সন্দেহ করতে পারেন, কিন্তু মীনাক্ষী দেবী তো সোশ্যাল ওয়ার্কার ছিলেন, সবার ভালো করতেন। যদি রাজনৈতিক শত্রুতা না থাকে তাহলে কি শত্রুতা ছিল ওনার সাথে? ওনার 3 বোন আছে, তাদের সাথে কথা বলেছেন? হ্যাঁ, বলা হচ্ছে, কিন্তু 3 জনই এটা জানে না যে ওই লোকটা কে ছিল যে ধানাপুরের পিসিও থেকে কল করেছিল, কার সাথে ও জব্বলপুরে গেছিল বা কার সাথে দেখা করতে। আপনি এই ব্যাপারে কিছু বলতে পারবেন? আপনাদের বলি কি, আপনার ওনার ব্যক্তিগত জীবন সম্বন্ধে খোঁজ নিন। আমার তো এই বিষয়টা অত্যন্ত পারিবারিক আর ঘরোয়া টাইপের মনে হচ্ছে। কিরকম? আমি রাগের মাথায় বিয়ারের বোতল ভেঙে দিয়েছিলাম। মীনাক্ষীকে জোর করে খাইয়ে দেওয়ার পরে? না, মীনাক্ষী দেবীর এর সাথে কোনো সম্পর্ক নেই, না আমার সাথে না ওই বোতলের সাথে। আসলে স্যার, সেই রাতে আমি ওই রাতে একা ছিলাম না। তাহলে আরো কে ছিল তোর সাথে? এক মহিলা ছিল, মানে একটা মেয়ে, আমার গার্লফ্রেন্ড। বাবা মা ঘরে ছিল না, তাই। নকুল, এভাবে চোরের মতো লুকিয়ে দেখা করার কোনো মানেই হয় না। ব্রেকআপ করে দাও। আরে, এরকম কেন বলছো রিয়া? আমি না বললেই কি সত্যিটা পাল্টে যাবে? সত্যি? কিসের সত্যি? এটাই যে আমাদের সম্পর্কটার কোনো ফিউচার নেই। তুমি নিজের বাড়িতে বলতেই পারছো না যে তুমি একজন অন্য কাস্টের মেয়েকে ভালোবাসো। না, আমি নিজের বাড়িতে তোমার কথা বলতে পারবো। এরকম শুধু লুকিয়ে দেখা করি। তোমার ভালো লাগে না? চিপ লাগে, জঘন্য লাগে, যেন মনে হয় আমি কোনো। কেন করলে নকুল? আরে আমি এটা বলতে চাইনি। কি করলে? কিছু বলো না রিয়া, আমি জানি আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি।
আরে বিয়ে আমিও তোমাকে করতে চাই, কিন্তু জানি না কেন কাস্ট মাঝখানে চলে আসে। ওর বাড়ির লোক আমাদের সম্বন্ধে কিচ্ছু জানতো না। ওরা যদি জানতে পারতো না স্যার, তাহলে ওরা গুলি চালিয়ে দিত। প্রথমে ওকে মারতো, তারপর আমাকে। ব্যাস এই সমস্ত ভেবে আমার মাথা গরম হয়ে গেল, আর আমি বোতল ভেঙে দিলাম, যার কারণে আমার হাত কেটে গেল। আর পরের দিন গিয়ে আমি সেলাই করে নিলাম। রিয়ার পুরো নাম? রিয়া মিশ্র। নাম্বার বল। স্যার এটা করবেন না প্লিজ। আপনি আমাকে মারতে চান না তো আমাকে মারুন, কিন্তু রিয়াকে এই কেসে ইনভলভ করবেন না। স্যার আমার বাবা মা জানে না যে রিয়া সেই রাতে বাড়িতে এসেছিল, না রিয়ার বাড়ির লোক জানে। স্যার আপনার এই কেসের তদন্তের থেকে না আরেকটা নতুন কেস হয়ে যাবে। নকল নম্বর দে। আমার তো আশ্চর্য লাগছে, তিনজনের মধ্যে কোনো বোন, এমনকি তাদের হাজব্যান্ড, কেউই এই বিষয়টার উল্লেখ কেন করেনি এতদিন। মীনাক্ষী গুপ্তর কাকা অরবিন্দ গুপ্ত? হ্যাঁ, উনি জব্বলপুরেই থাকেন। মীনাক্ষী দেবী হয়তো দেখা করতে গিয়েছিলেন। কিন্তু ও ধানাপুরের পিসিও থেকে কেন কল করতে যাবে? হয়তো কাউকে পিক আপ করার জন্য পাঠিয়েছিলেন। মীনাক্ষী দেবীর অন্তিম সংস্কারে আমরা কিছু লোকজনকে লাগিয়েছিলাম, এটা দেখার জন্য যে অন্ত্যেষ্টিক্রিয়ায় কে সামিল হয় কে হয় না। তাদের মধ্যে অরবিন্দ গুপ্তর নাম তো শুনিনি। না স্যার। হয়তো উনি আসেননি। এমনকি অরবিন্দ গুপ্তর ছেলে রাহুলও আসেনি। আমি ছিলাম না ওখানে, আমিও বিষয়টা লক্ষ্য করেছি। হে ভগবান, আমি তো বিশ্বাসই করতে পারছি না। কাকা এটা করিয়েছে? অরবিন্দ কাকা? দেখুন, এটা বলছি না যে উনি করিয়েছেন, আমরা শুধু এই কথাটা জানতে চাই যে আপনারা আমাদের এই কাকাবাবুর কথা কেন বলেননি। তার কারণ আমাদের মাথায় এই কথাটা আসেইনি। আমরা স্বপ্নেও ভাবতে পারি না যে অরবিন্দ কাকা এরকম কিছু একটা করতে পারে। হ্যাঁ স্যার, মীনাক্ষী দিদি কাকার সঙ্গে তো খুব খারাপ সম্পর্ক ছিল, কিন্তু কাকাবাবু এরকম করতে পারে না। শালিনী দি, আচ্ছা এটা ওই থাপ্পড়ের জবাব ছিল না তো? হে ভগবান, এরকম নৃশংসভাবে শত্রুতা করলো কাকাবাবু। আমাদের এই শত্রুতার গল্পটা চাই, পুরো গল্পটা। গল্প তো এটাই স্যার, যে মীনাক্ষী দিদি প্রিয়াঙ্কা আর আমার বিয়ে করিয়ে দেওয়ার পর নিজের সব শক্তি এই বাড়িটা বানাতেই দিয়ে দিয়েছে। কাকা তো অনেক আগে থেকেই দাবি করছিলেন যে এই বাড়িতে ওনারও অংশ রয়েছে, কিন্তু এই জায়গাটা তখন ছোট ছিল স্যার। মীনাক্ষী নিজের রোজগারে নতুন বাড়ি বানায়, পাশের একটা জমি কেনে। কাকাবাবু এইসবেরও ভাগ চাইতে সরেন। 1 মিনিট কাকাবাবু, 1 মিনিট। এই বাড়িটা আমাদের দাদু মানে আপনার বাবা আমাদের উপহার দিয়েছিলেন, যেটা আমাদের 4 বোনের, যেখানে মীনাক্ষী থাকে। এর উপর ওর অধিকার সব থেকে বেশি। আমার 40 ভাগ মালিকানা আছে, দলিলে লেখা আছে। বিয়ে পাশ করেছো তো তুমি, পড়ো এটাকে। সিম্পল ইংলিশ আছে, পড়তে পারবে, পড়ো। 12 ক্লাস পাশ করনি তো, সেই জন্যই হয়তো তুমি বুঝতে পারোনি। এই দলিলটারই 4 নম্বর পেজে লেখা রয়েছে, সেটা সিম্পল ইংলিশেই, যে 40 ভাগ মালিকানা তোমার বাবা মানে কাকাবাবু সেদিন পাবেন যখন এই বাড়িটা বিক্রি করা হবে। সেই সময়টা অনেক আগেই এগিয়ে এসছে। দেখো মীনাক্ষী দি, তোমার বিয়ে হয়নি এখন অবধি, সেটা তোমার পার্সোনাল ব্যাপার, কিন্তু তার জন্য তো আমরা সারা জীবন অপেক্ষা করতে পারবো না। প্রপার্টির রেট কম হওয়া শুরু হয়ে 1 গেছে। মিনিট রাহুল, প্রপার্টি রেট বাড়ুক কমুক তাতে তোর কি আসে যায়? তোরা তোদের ভাগ তখনই পাবি যখন আমরা বিক্রি করব, আর আপাতত এটা বিক্রি করার আমাদের কোনো ইচ্ছা নেই। আর হ্যাঁ, যদি এটা বিক্রি করা হয় তাহলে তোরা এর থেকে 40% পাবি, যেমনটা উইলে লেখা আছে, মীনাক্ষীর নিজের সম্পত্তি থেকে নয়। পাশের ওই যে জমিটা আছে না, ওটাও পৈতৃক সম্পত্তির অংশ। ওরও 40 ভাগের ওপর আমার অধিকার আছে। 1 ইঞ্চিও নয় কাকাবাবু, 1 ইঞ্চিও নয়। সেই জন্য এই সমস্ত বাজে কথা বলবেন না। ওই জমির এক একটা স্কোয়ার ফিট নিজের রক্ত জল করা পরিশ্রম দিয়ে কিনেছি আমি। ওটা আপনার পূর্বপুরুষের সম্পত্তি নয়। তাই বারবার এখানে এসে এই সমস্ত নাটক করা এবার বন্ধ করুন। আমি বেঁচে থাকাকালীন এই বাড়িটা বিক্রি হবে না। আর রাহুল, তুমি পরের বার যদি এই বাড়িটা দেখার জন্য তুমি কোনো ক্লায়েন্টকে পাঠাও না, তাহলে সোজা পুলিশের কাছে কমপ্লেন করে দেবো। তুমি একা থাকো, আর একটা মানুষের থাকার জন্য কত জায়গা লাগে? রাহুল, এই সিদ্ধান্ত তুমি নিতে পারো না, আর এইভাবে অসভ্যের মতো প্রশ্নও করতে পারো না। লিমিটের মধ্যে থাকো। ওই জামাই রাজা, তুই তো লিমিটে থাক, মাঝখানে বলবি না একদম। আমরা ফ্যামিলি কথা বলছি, আমরা আমাদের ঝামেলা মিটিয়ে নেব, তুই তোর নাক গলাবি না একদম। না কাকাবাবু, ভুলেও এই কথাটা ভাববেন না যে মীনাক্ষী এখানে একা। আমরা সবাই আছি ওর সাথে। রাহুলের কাছে তো এর থেকে বেশি কিছু আশা করাই যায় না কাকাবাবু, কারণ আপনি তো নিজেই এত বছর ধরে আমাদের সঙ্গে পোকামাকড়ের মতো ব্যবহার করেছে। একটা চড়ে যদি আক্কেলটা না হয় না,
তাহলে বলে দিও, পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে 4টে জুতোর বাড়ি মারবো, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। এই বন্ধ ঘরে তুই আমাকে চড় মারলি না মীনাক্ষী? সুদ সমেত ফেরত দেবো তোকে এটা, আর সেটাও সবার সামনে দেবো। বাবা চলো এখান থেকে, দেখে নিস তুই। সেদিন রাহুল হুমকি তো দিয়েছিল ঠিকই, কিন্তু ওরকম হুমকিকে কেউ গুরুত্ব দেয় নাকি? আর যদি রাহুল এই কাজ করে থাকে তো খুবই অন্যায় করেছে ও, খুব অন্যায়। এই কাকা অরবিন্দ গুপ্ত আর ওর ছেলে রাহুল গুপ্তর কথা আমাদের থেকে লুকানো কেন হয়েছে? মাথায় আসেনি এটা বলছে। গন্ডগোল আছে? এমন কোনো কথা আছে যেটা লুকানো হচ্ছে? তবে স্যার এই রাহুলের হুমকি নকুল পালের সেই কড়া হুমকির থেকে কোনো অংশে কিন্তু কম নয়। স্যার, নকুলের গার্লফ্রেন্ড রিয়ার সাথে কথা হয়েছে? হ্যাঁ মাধুরী, রিয়া স্বীকার করলো। ও বললো যে সেই রাতে নকুলের সঙ্গে ও ওর বাড়িতেই ছিল। নকুল বোতল ভাঙে, যার জন্য ওর হাত কেটে যায়। ওই ধাবার ম্যানেজার মোহনলাল, প্রতিবেশী নকুল, আর জব্বলপুরের কাকাবাবু আর তার ছেলে রাহুল, ষড়যন্ত্রের সমস্ত তীর না তো এই 3 জন বোনের, না স্বামীদের দিকে আঙুল তুলছে। সমস্ত সব অ্যাঙ্গেল বাইরের দিকে ইঙ্গিত করছে। কেন? সঞ্জনা, তোমার টিফিন রেডি আছে, চলো। থ্যাংক ইউ মাম্মা, বাই। বাই। কি খবর মালতী, ফ্রি আছিস এখন? এই তো এক্ষুনি রান্নাঘর ঘুরছিলাম। তুই বল, কেমন আছিস? খাবার খেয়েছিস? ইচ্ছে করছে না রে। তুই একটু আমার সঙ্গে দেখা করতে চলে আসবি? তোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। একটু 15 মিনিট দে, কালকের রান্নার জোগাড় যন্ত্রটা করতে হবে। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস প্লিজ। যদি নিঃসঙ্গতা এতটাই কুড়ে খাচ্ছে, তাহলে বিয়ে কেন করছিস না? এখন আর কার অপেক্ষা তোর? বলবো কি বল, আমার কাছে কি লুকোবি তুই? এটা তো কোনো লুকোনো কথা নয়। আমাদের সঙ্গে মীনাক্ষীর কোনো সম্বন্ধ ছিল না, তাহলে শুধু শুধু শোক প্রকাশ করব কেন? স্যার এমনি তো আমরা কারোর মৃত্যুর জন্য শোক সভায় যাই বা না যাই সেটা আমাদের পার্সোনাল ব্যাপার। বাজারের সামনে মীনাক্ষীকে থাপ্পড় মারার পরিকল্পনা তোমারই তো ছিল, তাই না? স্যার বাজারে দাঁড়িয়ে কাউকে থাপ্পড় মারা আর মার্ডার আর গ্যাং রেপের মধ্যে অনেক পার্থক্য আছে। আর তাও আবার খুঁড়তো তো দিদিকে, আপনি দেখতে পাচ্ছেন না? না দেখিনি। তুমি দেখাও, আলাদাটা কি? একই পরিবারের। হ্যাঁ, পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা আছে। ওই 4 মনি ভাবছিল যে পৈতৃক সম্পত্তিটা ওদের বাবার, যেটা কোর্টে যাওয়ার কথা ছিল। যা কিছু বলবার শোনবার সব শেষ হয়ে গিয়েছিল। কথা বলবার জন্য আর কিছুই বাকি ছিল না। তাহলে স্যার আপনিই বলুন মীনাক্ষীকে জব্বলপুরে এত দূর কি করতে ডাকতাম? আর আপনি নিজেই ভেবে দেখুন, 1 মিনিটের জন্য ভেবে নিলাম যে আপনাদের অভিযোগ সত্যি। আপনি ভেবে দেখুন, মীনাক্ষীর মতন চালাক একজন মেয়ে আমাদের কথায় জব্বলপুরে চলে আসতো, তাও আবার একা? কখনো আসতো না স্যার। ধরুন কোনো জবরদস্তি করে ওকে যদি টেনে আনা হতো, তবে ও চেঁচামেচি করতো না ইন্সপেক্টর? স্যার একটা অমানবিক ঘটনা ঘটেছে, সেটা নিয়ে ভাবুন। শুধু শুধু আমাদের পারিবারিক ঝামেলাকে টেনে নিয়ে আসবে না যার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনার সময় নষ্ট হবে। আর যদি অন্তিম সংস্কারের কথা বলেন, ওখানে গিয়ে আমি কোনো প্রহসন করতে চাইছিলাম না। আর স্যার এত কিছু শোনার পরেও যদি আপনার মনে হচ্ছে যে এটা আমরা করেছি, তাহলে আপনি প্রমাণ করুন। আপনি প্রমাণ করুন যে মীনাক্ষী আমাদের সাথে দেখা করতে এসেছিল। আপনি প্রমাণ করুন যে এই পুরো ঘটনাটা আমরা ঘটিয়েছি। আপনি প্রমাণ করুন। আমাদের কাছে পোস্টমর্টমের ডিটেল রিপোর্ট এসে গেছে। যেমনটা আমায় বলা হয়েছিল, মীনাক্ষী দেবী বিবাহিতা নন। এই জন্য আমি আরও কিছু ডিটেলস অ্যানালিসিস করেছি। এমন কোনো ডিটেল যেটা আমাদের কাজে লাগতে পারে? হ্যাঁ আছে। দেখুন ইন্সপেক্টর, রেপ হয়েছে, তার প্রমাণ আছে, আঁচড় আছে, যেটা ফোর্থ সেক্সের ইঙ্গিত করছে। এছাড়াও ভিকটিম সেক্সুয়ালি অ্যাক্টিভ মহিলা ছিলেন অনেক বছর ধরে। মানে অনেক বছর ধরে ভিকটিমের সাথে সেক্সুয়াল সম্পর্ক ছিল? 100%। আপনি বলেছিলেন সেই বিকেলে কেউ পিসিও থেকে কল করেছিল ভিকটিমকে, হয়তো সেই আমাদের সন্দেহভাজন। স্যার, অরবিন্দ গুপ্ত এবং রাহুল গুপ্তর সাথে মীনাক্ষীর কোনো টেলিফোনিক কানেকশন ছিলই না। 26শে অক্টোবর রাতে বাবা ছেলে দুজনেই জব্বলপুরে ছিল। পোস্টমর্টম রিপোর্ট থেকে আরও একটা কথা সামনে উঠে এসেছে। মীনাক্ষী গুপ্ত অনেকদিন ধরে সেক্সুয়ালি অ্যাক্টিভ ছিল। আমাদের এখন ওই প্রেমিককে ধরতে হবে। আর স্যার, এই ভেতরের বিবাদ যে এক্সপ্রেস হচ্ছে, হয়তো ছিল, কিন্তু খুনের সাথে জড়িত নয়। হয়তো অন্য কোনো অ্যাঙ্গেল আছে, কোনো সম্পর্ক, কোনো প্রেমিক, আর সেই প্রেমিক আর মীনাক্ষীর মধ্যে মনোমালিন্য, যা খুনের কারণ হতে পারে। কিন্তু গ্যাংরেপ কেন হলো?
এরকমটা তো নয়। কোনো সুপারি কিলার ছিল, করতে এসেছিল মার্ডার, করে গেল রেপ অ্যান্ড মার্ডার। কিন্তু স্যার খোঁচরদের কথা অনুযায়ী সুপারি মার্কেটে কোনো খবর নেই। 26 অক্টোবর মীনাক্ষীকে যে ধানাপুর পিসিও থেকে ফোন করেছিল সেই আমাদের এই কেসের তালার চাবি। হ্যাঁ, আমি পৌঁছে গেছি। আরো কোনো রহস্য আছে যে এই তিনজন বোন শালিনী, সুনিতা আর প্রিয়াঙ্কা আমাদের লুকোচ্ছে। রাজীব, যে কোনো রকম প্রয়োজনে দরকার পড়লেই আমাকে ফোন করো কিন্তু। হ্যাঁ বিকাশদা, আমরাও ব্যাস এখানে 2-3 দিন আরো থাকবো, তারপর বাড়ির জন্য বেরিয়ে পড়বো। সুনিতা, কাকাবাবুর ফোন টোন নিলে কোনো কথা বলবি না। আমরা সবাই মিলে মিশেই ব্যাপারটা সামলে নেব। হ্যাঁ দিদি। এই শোনো, শালিনী দিদি আর সুনিতা দিদি যেটাই বলুক না কেন মেনে নিও। আমরা যাই পাই না কেন তাতেই আমরা সন্তুষ্ট। আমার এই ব্যাপারটা বিশ্বাসই হচ্ছে না। মীনাক্ষী দিদি 3 দিন ধরে নিখোঁজ ছিল, ওর সাথে ফোনেও কন্ট্যাক্ট করা যাচ্ছিল না, আর সুনিতা দিদি তাতে গুরুত্বই দিল না। দেখো প্রিয়াঙ্কা, এরকম সময় আত্মীয় স্বজনদের সন্দেহ করা ঠিক নয়। আমরা একটা পরিবার, এরকম সময় আমাদের একসাথে থাকা উচিত। 3 দিন ধরে সুনিতা চুপ করে থাকা, এই কথাটাই খটকা লাগছে। হ্যাঁ স্যার, সুনিতা কিন্তু সন্দেহের তালিকায় আছে। কিন্তু স্যার, যদি সুনিতা কোনো চক্রান্তের মূলে থাকতো তাহলে 3 দিন ধরে চুপ থাকার ঝুঁকি কেন নিল? বরং প্রথম দিনই চিৎকার করতো যাতে ওকে কেউ সন্দেহ না করতে পারে। তাহলে এটা কেই ষড়যন্ত্রের মূল নায়ক? এটা কিভাবে সম্ভব যে মীনাক্ষীর 3 জন বোন শালিনী, সুনিতা আর প্রিয়াঙ্কা, এর মধ্যে কেউ মীনাক্ষীর প্রেমিকের উচ্চবাচ্য করেনি? স্যার, একটা টুইস্ট এসছে। আরো একটা বলো। পোস্টমর্টমে অ্যালকোহলের পরিমাণ বেশ বেশি। আমরা এতক্ষণ এইটা ভেবে চলছিলাম যে মীনাক্ষীকে হয়তো জোর করে মদ খাওয়ানো হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে স্যার বোধহয় এটা হয়নি। কিন্তু সাহেব, না পরিবারের লোকের থেকে এটা জানা গেল, না পাড়ার লোকেদের থেকে। তাহলে কে? এই খবরটা আমি ভাঙাচোরা আলার কাছ থেকে পেয়েছি সাহেব। ধানাপুরের বীরজু ভাঙাচোরা আলা বলেছে হয়তো নেশা করতেন মীনাক্ষী দেবী। কি মাসে 6-7টা বিলেতি বোতল কিছুই নয়, কখনো 8 থেকে 10-12টা বোতলও হয়ে যেত। আরে বাড়ি থেকে বোতল বেরোনো মানেই তো এটা নয় যে উনিই খেতেন। তাহলে খেতোটা কে? হ্যাঁ, এটা তো ভাববার বিষয়। বাড়িতে তো একাই থাকতেন উনি। এত বছরে ওনার বাড়িতে তো আমি কাউকে থাকতে দেখিনি। আমি 2 দিন ধরে ধানাপুর আর তার পাশের যত মদের দোকান ছিল সবাইকে জিজ্ঞেস করেছি, কেউ বলেনি যে মীনাক্ষী গুপ্তা মদ কিনতেন। চন্দু, মদের বোতলগুলো তাহলে আসতো কোথা থেকে? এটাই তো আসল খবর স্যার। প্রত্যেক মাসের কোটা লুকিয়ে লুকিয়ে ওর জানাশোনা কেউ হয়তো দিয়ে যেত ওকে। এই জানাশোনা ভদ্রলোক তার প্রেমিকা হতে পারে। মাসে 8টা বোতল, মানে উইকে 2টো করে বোতল, আর দিনে 3-4 পেগ। এটা বহুদিনের অভ্যেস বলে মনে হচ্ছে, কিন্তু তাও 3 জন বোন চুপ আর তাদের স্বামীরাও চুপ। স্যার, মীনাক্ষী একা থাকতো, হতে পারে এই ব্যাপারগুলো লুকিয়ে গেছে। কিন্তু স্যার, একটা ব্যাপারে খটকা লাগছে। কি? স্যার, পোস্টমর্টম রিপোর্টে এসে অ্যালকোহল লেভেল বেশি ছিল আর গ্যাং রেপ হয়েছে, কিন্তু সিমেনের ট্রেস পাওয়া যায়নি, কন্ডোম ইউজ করা হয়েছে। হ্যাঁ তো স্যার, যেমন জোর করে মদ খাওয়ানোর থিওরিটা যুক্তিযুক্ত নয়, হতে পারে গ্যাং রেপের ব্যাপারটাও সঠিক নয়। সিমেন্ট ট্রেসেস পাওয়া যায়নি, কিন্তু হাতাহাতি চিহ্ন তো পাওয়া গেছে মাধুরী। স্যার, ইচ্ছাকৃত সেক্স, নিজের ইচ্ছায় সেক্স করার সময় হালকা আঁচড় লাগতে পারে, যেটা ভুলবশত গ্যাং রেপ ভাবা হচ্ছে। বিলিতি মদ খুব সস্তা হয় না, মাসে 8টা করে বোতল। স্যার, মীনাক্ষীর নিজের ইনকাম খারাপ ছিল না, আর প্রেমিকের ইনকামটাও বেশ মোটাসোটা মনে হয়, আর পলিটিক্সের ইনকাম ভালো হয়। দিবাকর পাটেল, ও মীনাক্ষীর প্রেমিক হতে পারে, খুনিও হতে পারে। তাই সে আমাদের মীনাক্ষীর কাকা আর তার প্রপার্টির ব্যাপারটা সামনে এনেছে। রাজনীতির লোক, খেলা করা, বোকা বানানো, ঘোরানো প্রতিদিনের কাজ। তো আমাকে ব্ল্যাকমেল করবার চেষ্টা করছো না তো? না রাজপুত বাবু, আপনি কত বড় মানুষ, আমি কি করে এই ভুল করতে পারি? তাহলে তুমি কোন দিকে ইঙ্গিত করছো? ব্যাস এইটুকুই বলছি যে 26 অক্টোবরের রাতে আপনার বাড়িতে 2 জন অতিথি আসেন, আর সেই রাতেই মীনাক্ষী গুপ্তাকে হত্যা করা হয়, তাও ধর্ষণ করার পর। দেখো, এসবের সাথে আমার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? আর আমাকে ফোন করবে না, আর ব্ল্যাকমেল করার কথা কখনো ভেবও না। এই সময় আমি তোমার জন্য কিছু করতে পারবো না। দূরে থেকো আমার থেকে, বুঝেছো?
হ্যালো, আগে আমি মালতী রঘুবংশী বলছি, ধানাপুর থেকে। হ্যাঁ মালতী, বলুন। ওই মীনাক্ষী গুপ্তর ব্যাপারে কিছু বলার আছে। মীনাক্ষী আমার খুব ভালো বান্ধবী ছিল, ছোটবেলাকার বান্ধবী। আপনি মীনাক্ষী গুপ্তর মার্ডারের ব্যাপারে কিছু জানেন? আগে এই কথাটা ওর মার্ডারের সঙ্গে জড়িত কিনা সেটা আমি জানি না, কিন্তু মীনাক্ষী গুপ্তর ব্যাপারে কিছু কথা বলার আছে যেটা হয়তো কেউ জানে না, শুধু আমি ছাড়া, যেটা আমার মনে হয় আপনাকে বলা উচিত। সুনিতা, মালতীর মনে হয় মীনাক্ষীর খুনের পিছনে সুনিতার হাত আছে। স্যার এক্স্যাক্টলি এই কথাটা বলেনিও, কিন্তু মালতীর মনে হচ্ছে হয়তো সুনিতা থাকতে পারে। সম্পত্তির জন্য? তাহলে তো সুনিতা চাইলে কিডন্যাপ করাতেই পারে। বাকি দুটো বোন রয়েছে আর ওনার হাজবেন্ডও ইনভলভড। ব্যাপারটা ক্লিয়ার নয় স্যার। মালতী বলছে ও নিজে জানাবে, এক্ষুনি পৌঁছে যাবে, কিন্তু স্যার ও বলছিল মীনাক্ষী ওকে এমন কিছু বলেছে যেটা আর কেউ জানে না। যদি নিঃসঙ্গতা এতটাই কুড়ে খাচ্ছে তোকে, তাহলে বিয়ে কেন করছিস না? এখন কার অপেক্ষা তোর? বলবো? কি রে, আমার কাছে কি লুকোবি তুই? দেখ মালতী, আমায় ভুল বুঝিস না তুই। ফালতু কথাগুলো বলিস না, বল না। আমি না কিছু একটা করছি, বহুদিন ধরে করছি, যে কেউ শুনলে বিশ্বাস করবে না। এটা তোর ড্রিঙ্কের স্বভাবটা? তাহলে আমার জীবনের এমন একটা অধ্যায় যেটা কেউ জানে না, আর আমার বেঁচে থাকাকালীন কেউ জানবেও না, আর আমার মৃত্যুর পরেও কেউ জানবে না। কত সাসপেন্স তৈরি করছিস, বল না। সুনিতা, আমার মনে হয় আগামীকালই আমাদের চলে যাওয়া উচিত। আমার ভয় করছে রাজীব, কাকা আবার বাড়িটা দখল করে না নেয়। আরে মামা বাড়ির মোয়া নাকি দখল করে নেবে? আমি বিকাশ আর কপিলের সঙ্গে কথা বলছি, এবার এই সমস্যার সমাধান একসাথে বসেই বের করতে হবে। অনেক কিছু হয়ে গেছে, এরপর থেকে আর কারোরই কাউকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। যত তাড়াতাড়ি সম্ভব রাজীবের সঙ্গে কথা বলে নাও, সেটেল করে নাও বিষয়টা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.